আচ্ছা, পর্যাবৃত্ত গতি হচ্ছে একটা খুবই রিস্কি চ্যাপ্টার। বিকজ পর্যাবৃত্ত গতি থেকে এককভাবে প্রশ্ন হতে পারে, আবার মহাকর্ষের সাথে মিক্স করতে পারে, আবার হচ্ছে তরঙ্গ চ্যাপ্টারের সাথে মিক্স করতে পারে। তো এটা একটা রিস্কি চ্যাপ্টার হয়ে যায়। তো এই চ্যাপ্টারটা থেকে এককভাবে প্রশ্ন হলে তো ভালোই, না হলে মহাকর্ষের সাথে এটা মিক্স করে দিই। ওকে, অথবা এই চ্যাপ্টারটা তরঙ্গের সাথে মিক্স করে দিই। তো এই চ্যাপ্টারটা থেকে অ্যান্সার করতে হলে অবশ্যই তোমাকে মহাকর্ষ তরঙ্গ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ঠিক আছে? ওকে, সমস্যা নাই। তো আমরা আজকে দেখবো পর্যাবৃত্ত গতির যে কনসেপ্ট গুলো একটা একটা করে আমরা দেখবো। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই আসো, পর্যাবৃত্ত গতিটাকে আমরা তিন ভাগে ভাগ করে ফেলবো। প্রিপারেশন নেওয়ার সময় কয় ভাগে ভাগ করে ফেলবো এটাকে? এটাকে তিন ভাগে ভাগ করে ফেলবো। তো আমি দেখাচ্ছি তিনটা ভাগ একটা একটা করে। প্রথমত হচ্ছে টপিক ওয়ান। টপিক ওয়ান এর মধ্যে আসবে সরল ছন্দিত গতি। সরল ছন্দিত গতি, সরণ বেগ ত্বরণ, সরণ বেগ ত্বরণ, এরপর হচ্ছে শক্তি। এই চারটা জিনিস, এটা হচ্ছে আমাদের প্রথম টপিক। আসলে সরল ছন্দিত গতির সরণ বেগ ত্বরণ এবং হচ্ছে শক্তি। এরপর আসো, দ্বিতীয় টপিকটা হচ্ছে, ভাই ক্লাসে আছি, এমার্জেন্সি হলে বলেন। আসছে, কাজ করতেছে। এরপর আসো, 2 নাম্বার টপিক টু। টপিক টু হচ্ছে পুরোটাই স্প্রিং এর প্রশ্ন। এই চ্যাপ্টারের সাথে কাজ শক্তি ক্ষমতাও মিক্স হতে পারে স্প্রিং এ গিয়ে। আচ্ছা, টপিক থ্রি আসো। টপিক থ্রি হচ্ছে সরল গোলক। সরল গোলক। ঠিক আছে? আমরা সবার প্রথমে স্প্রিং দিয়ে শুরু করব, কারণ এটা প্রশ্ন করলেই নাম্বার। স্প্রিং দিয়ে আমরা স্টার্ট করছি। সবাই হেডলাইন দাও, স্প্রিং। 1 2 3 4 গনে গনে চারটা কথা বলবো, চারটা কথা দিয়ে স্প্রিং শেষ। বরাবর চারটা, এর চেয়ে বেশি না। আমরা বেশি কথায় বিশ্বাসী না হই, আমরা বেশি নাম্বারে বিশ্বাস। তো দেখো, একটা কথা হচ্ছে, ধর আমার একটা স্প্রিন আছে, তাকে আমি এফ বলে টান দিলাম, এতে করে সে প্রসারিত হবে। অথবা আমরা যদি ভিতরের দিকে এফ বল দিই, সংকুচিত হবে। আমরা বললাম সে কতটুকু প্রসারিত হলো, এক্স পরিমাণ প্রসারিত হলো সে। এই ছিল পরবর্তীতে স্প্রিনের অবস্থা হচ্ছে এটা, সে এক্স পরিমাণ প্রসারিত হয়েছে এফ বল দেওয়ার কারণ। তো কোন স্পিন কতটা প্রসারিত হবে এটা ডিপেন্ড করবে স্পিন ধ্রুবকের উপরে। এক এক স্পিনের ধ্রুবক এক এক রকম, একটা স্পিনের নেচার এক এক রকম, এক একটা স্পিন এক এক ধরনের টাইপ বা লুজ। তো সেই জন্য আমাদের এটাকে আমরা লিখি 1 নাম্বার সূত্র হিসেবে, এফ সমানুপাতিক এক্স সমানুপাতিক জুড়ে দিলে এফ সমান কে এক্স। এখানে কেটা হচ্ছে স্পিন ধ্রুবক। তো স্পিন ধ্রুবক জিজ্ঞেস করলে আমরা বলবো এফ বাই এক্স। ওকে, তাহলে স্পিন ধ্রুবক বের করতে বললে বলকে আমরা কি দিয়ে ভাগ করবো? সিম্পল। অনেক সময় বল দেওয়া থাকবে না, ভর দেওয়া থাকবে। ভর থাকলে মাথায় আনতে হবে যে বল মানে এমজি, এমজি দিয়ে ভাগ করবে। আচ্ছা, এবার আসো দ্বিতীয় বিষয়। দ্বিতীয় যে বিষয়টা আসবে সেটা হচ্ছে, একটি স্প্রিনের পরিবর্তে যদি একাধিক স্প্রিন থাকে তাহলে কি কি হবে।
একটি স্পিনের পরিবর্তে যখন একাধিক স্পিন চলে আসবে, একটি স্পিন থাকলে তো এটাই হবে, একটি স্পিনের পরিবর্তে একাধিক স্পিন চলে আসবে। আচ্ছা, তো একাধিক স্পিন কিভাবে আসতে পারে? অনেকভাবে আসতে পারে। আমরা একটা একটা করে দেখি। প্রথমত হচ্ছে, বাজার থেকে কিনে নিয়ে আসলাম একটি স্পিন, তার সাথে যুক্ত করে দিলাম আরেকটি স্পিন, তার সাথে যুক্ত করে দিলাম আরেকটি স্পিন। তো তিনটি স্পিনকে এভাবে যুক্ত করেছি। তো পাশাপাশি যুক্ত করলে সেটাকে আমরা বলি শ্রেণী। কাজেই এটা হচ্ছে একটা শ্রেণীতে আছে। তো এইভাবে যদি স্পিন গুলো শ্রেণীতে থাকে, তখন অনেকগুলি স্পিনকে আমরা একসাথে একটি স্পিন চিন্তা করব এবং তুল্য স্পিন ধ্রুবক নিব। তো শ্রেণীতে থাকলে কি হবে দেখো, শ্রেণীতে যখন স্পিন গুলো থাকবে, তখন আমাদের তুল্য স্পিন ধ্রুবকটা হবে, এটাকে আমরা রোদের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বো। রোদের রোদের সমান্তরাল, রোদের শ্রেণীর সাথে মিলিয়ে মিলিয়ে পড়বো। স্পিন মানে রোদের উল্টা, স্পিন মানে কিসের উল্টা? স্পিন বললেই রোদের উল্টা, স্পিন বললেই কার উল্টা? স্পিন বললেই রোদের উল্টা। তাহলে রোদের ব্যাপারটা তো সবারই মনে আছে, রোদের উল্টা। স্পিন বললেই কার উল্টা? রোদের উল্টা। দেখো ক্লাস 9-10 তোমরা রোদের ব্যাপারে কি কি পড়েছিলে? ক্লাস 9-10 তোমরা ভালো মতো পড়ে আসছো। অনেকগুলো রোদ যদি শ্রেণীতে থাকে, তাহলে সবগুলা রোদের যোগফল, এটাই হচ্ছে তুল্য রোধ। আর অনেকগুলো রোদ যদি সমান্তরাল থাকে, তাহলে তাদের ইনভার্স হচ্ছে তাদের তুল্য রোধ। তো এখানে যেটা শ্রেণী, এখানে সেটা সমান্তরাল, এখানে যেটা সমান্তরাল, এখানে সেটা শ্রেণী। কাজেই যখন আমরা শ্রেণীতে চিন্তা করব, তখন আমরা রোদের সমান্তরালটা নিব। রোদের সমান্তরালে ছিল ইনভার্স। তো ইনভার্স দিব আমরা। একটি স্প্রিংকে বললাম K1, আরেকটি স্প্রিং ধ্রুবককে বললাম K2, আরেকটি স্প্রিংকে বললাম K3। এটা প্রশ্নে দেওয়া থাকবে, প্রত্যেকটি স্পিনের ধ্রুবক প্রশ্নে দেওয়া থাকবে। K1 ইনভার্স, K2 ইনভার্স, K3 ইনভার্স। তিনটে ইনভার্স দেওয়ার পর হোল একটা ইনভার্স দিতে হয়। হোল ইনভার্সটা কেন দিতে হয়? কারণ আমার এই পাশেও ইনভার্স ছিল, আমরা ওই পাশে নিয়ে গেছি সেটাকে। তো এটা হচ্ছে আমাদের শ্রেণীতে তুল্য স্পিন ধ্রুবক, শ্রেণীতে। একইভাবে তাহলে বলো তো, সমান্তরাল হলে কি হবে? সমান্তরাল হলে ওই রোধের ক্ষেত্রে যেটা শ্রেণী হয় সেটা হবে। তো রোধের ক্ষেত্রে শ্রেণীতে যোগ করি, এখানে সমান্তরাল আমরা যোগ করব। সমান্তরাল যদি স্প্রিং থাকে, তাহলে আমরা যোগ করব। লেখা হয়েছে এটুকু। সমান্তরাল কিন্তু আবার একটু ঝামেলা আছে। সমান্তরাল অনেকভাবেই থাকতে পারে, সমান্তরাল অনেকভাবেই থাকতে পারে। ইভেন তোমাদের একটা রোধের ব্যাপার আমি মনে করিয়ে দিতে চাই। তোমরা ক্লাস 9-10 এই ধরনের তুল্য রোধ নির্ণয় করা শিখেছো, মনে পড়ে কিনা দেখো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ফেমাস, সবচেয়ে বিখ্যাত তুল্য রোধ নির্ণয়ের পদ্ধতি ছিল, মনে আছে এইরকম এই অঙ্কটা, যেটা দেখতে মনে হয় শ্রেণীতে, কিন্তু বাস্তবে সমান্তরালে। এটা আমরা ক্লাস 9-10 সেই পারতাম, ভাব নিতাম। হ্যাঁ হ্যাঁ, এটাই। তো এখন দেখো, দেখতে মনে হয় শ্রেণীতে, কিন্তু আসলে এটা আছে কিসে? সেম ভাবে সমান্তরাল দেখে আসলে অনেক সময় বোঝা যায় না যে সমান্তরাল আছে। যেমন ধরো আমার কাছে স্প্রিং না, এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, এটা ইজিলি বোঝা যাচ্ছে সমান্তরাল আছে, সিম্পল। বাট এটাও কিন্তু সমান্তরাল আছে, যেটা সহজে বোঝা যাবে না। ওই যে বললাম, একটু আগে দেখালাম, মাঝখানে একটা বস্তু দিয়ে দিলে, এটাও কিন্তু সমান্তরাল। এই দুটি স্প্রিং কিন্তু সমান্তরাল আছে। তোমার কাছে দেখে স্প্রিং মনে হচ্ছে, কিন্তু আসলে এটা সমান্তরাল কেন জানো? কারণ হচ্ছে এখানে মাঝখানে কিন্তু বস্তু একটা দিয়ে ফেলছে, বস্তু একটা দিয়ে তো বসছি ভেজাল। মাঝখানে একটা বস্তু দেওয়ার ফলে এটা একটা ভেজাল তৈরি হলো। কেন? বস্তুকে এদিকে টানলে ও প্রসারিত হয়, আরো সংকুচিত হয়। বস্তুকে আবার এদিকে টানলে ও প্রসারিত হয়, আরো সংকুচিত হয়। একজনের প্রসারণ একজনের সংকোচন হচ্ছে। হ্যাঁ, তো এটা শ্রেণী না। শ্রেণী হলে যেটা হবে, এর আগেরটা, শ্রেণীতে মাঝখানে কোনো বস্তু নেই। একটাকে টান দিলে তিনটাই ইয়েস স্যার বলবে, একটাকে টান দিলে তিনটাই বড় হবে। কিন্তু এখানে একটাকে টান দিলে একটা বাড়বে, একটা কমবে। সো ডেফিনেটলি ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে, যে এটা একসাথে, আর এটা একটা যা হবে, এটা আরেকটা তার বিপরীত হবে। সেটা কিন্তু সমান্তরাল। সেম ভাবে আমি যদি এখানে আরেকটা যুক্ত করে দিই, এটাও সমান্তরাল। সেম ভাবে আমি যদি এখানে আরেকটা যুক্ত করে দিই, এটাও সমান্তরাল। সেগুলো সব সমান্তরাল। মাঝখানে একটা বস্তু ঢুকাই দিলেই সেটা সমান্তরালে চলে আসবে। কথা বুঝতে পারছো? দেখতে মনে হবে শ্রেণীর মতো, বাট অ্যাকচুয়ালি এটা কি? সমান্তরাল। এখানে চারটাই কি? সমান্তরাল। তিনটা থাকলো কি? সমান্তরাল। দুইটা থাকলো কি? সমান্তরাল। সমান্তরালের সূত্রটা হবে রোধের উল্টা। তো কে তুল্য। রোধে যেটা শ্রেণীতে করতাম, এখানে সেটা সমান্তরালে করবো। রোধের শ্রেণীতে কি করতে? যোগ করতে। এখানে সমান্তরালে যোগ করলাম। জাস্ট সিম্পল, যোগ করে দিলেই হবে। এইটুকু, এটুকুই অ্যান্সার। বুঝতে পেরেছো? ব্ল্যাঙ্ক সিকিউতে আসলে তো উড়াই ফেলতে পারবা না। ওকে, চলো এবার। তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটাও শেষ। দুইটা সূত্র আমরা দেখেছি।
এবার আসো তৃতীয় পর্ব। মাথায় নিতে পারছো এগুলা? হ্যাঁ। আচ্ছা, তৃতীয় পর্ব আসো এবার। তৃতীয় পর্ব খেয়াল করো। তৃতীয় পর্ব হচ্ছে থার্ড পর্ব। আমরা বলেছিলাম চারটা পর্বে স্পেস শেষ করবো। আমাদের প্রথম পর্ব গেল, দ্বিতীয় পর্ব গেল, তৃতীয় পর্বে আমরা হাজির। তৃতীয় পর্বটা এমসিকিউ তে আসবে, না আসলে কোর্স ফি অনেক ফেরত দিয়ে গেছে আর বাকি নয়। এখন বাসা থেকে এনে দিতে হবে, তাই কোর্স ফি আর ফেরত দিতে পারছি না। ঠিক আছে, দেখো। এবার হচ্ছে একটা স্ক্রিনকেই আমরা একাধিক স্ক্রিনে পরিণত করি। একটা বড় স্ক্রিন আছে, এটাকে আমরা কেটে দুই টুকরা করি। এই একটা স্ক্রিনকে কেটে কয় টুকরা করেছে? শুরুতে যে স্ক্রিনটা ছিল সেটার স্ক্রিন ধ্রুবক কে। এখন যে টুকরা গুলা করলাম এগুলো সমান হতে পারে, নাও হতে পারে। এগুলার স্ক্রিন ধ্রুবক হচ্ছে K1 আর K4। শুরুতে যে স্ক্রিনটা ছিল সেটার দৈর্ঘ্য L। দৈর্ঘ্য কত? এখন যে স্ক্রিনটা আছে সেটার দৈর্ঘ্য L1 আর কি L। তাহলে একটা এল দৈর্ঘ্যের কে স্ক্রিন ধ্রুবক বিশিষ্ট স্ক্রিনকে দুই ভাগ করার ফলে দুটা ছোট ছোট স্ক্রিন তৈরি হলো, যেটা L1 এবং L2। যোগ করলে অবশ্য ওকে পাওয়া যাবে, L1 এবং L2 যোগ করলে ওকে পাওয়া যাবে। আচ্ছা, ঠিক। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে দৈর্ঘ্যের সাথে স্ক্রিন ধ্রুবক ব্যস্তানুপাতিক। দৈর্ঘ্যের সাথে স্ক্রিন ধ্রুবক কি পারে? ব্যাস। কেন? রিভিশনে বোঝাতে হবে। ঠিক আছে, দৈর্ঘ্যের সাথে স্ক্রিন কি পাতি? ব্যস্তানুপাতিক। দৈর্ঘ্যের সাথে স্ক্রিন কি পাতি? ব্যস্তানুপাতিক। তাহলে দৈর্ঘ্য ছোট স্ক্রিন ধ্রুবক বাড়বে। একটা স্ক্রিনকে যত কাটবা তত বাড়বে। একটা স্ক্রিনকে যত কাটবা তার স্ক্রিন ধ্রুবক তত বাড়বে। বুঝতে পারছো? এই ফ্রেন্ডস, তুমি আমাকে আবার বলো, একটা স্ক্রিনকে যত কি করবে, তুমি এখানে ফ্রেন্ডস লেখা সেজন্য রাখলাম, তুমি আমার বন্ধু না। দেখো, তাহলে একটা স্ক্রিনকে যত কাটবো তার স্ক্রিন ধ্রুবক তত বাড়বে, বিকজ দৈর্ঘ্য ছোট হলে স্ক্রিন ধ্রুবক বাড়ে। দৈর্ঘ্য ছোট হলে স্ক্রিন ধ্রুবক বাড়ে। ব্যস্তানুপাতিক কি পাতিক? ব্যস্তানুপাতিক কি পাতিক? ব্যস্তানুপাতিক। ওকে, গুড। সো যদি তোমাকে বলে একটা স্ক্রিনকে কেটে দুই ভাগ করেছে, কয় ভাগ? তার দৈর্ঘ্য অর্ধেক করে ফেলছো না, তাহলে স্ক্রিন ধ্রুবক ডাবল হবে। স্ক্রিন ধ্রুবক 2K হবে। একটা স্ক্রিনকে তিন ভাগ করলাম, তাহলে স্ক্রিন ধ্রুবক 3 গুণ হবে। একটা স্ক্রিনকে চার ভাগ করলাম, মনে করো মারিয়া তোমাকে কেটে চার ভাগ করে ফেলছি, এরপরে ওই চার ভাগের মারিয়া গুলো এখন আগের চেয়ে 4 গুণ বেড়ে গেল। তাহলে একটা স্ক্রিনকে কয় ভাগ? 4 ভাগ করলে। ঠিক আছে, এরপর কি একটা স্ক্রিনকে 4 ভাগ করলে সেটার স্ক্রিন ধ্রুবক 4 গুণ বাড়বে। এখন এটার সাথে কি পাতি? ব্যস্তানুপাতিক কি পাতি? কথা বুঝতে পারছো? মনে করো একটা স্ক্রিনকে তুমি দুই ভাগ এবং তিন ভাগ করেছো। দুই ভাগ আর তিন ভাগ করেছো, এটাকে দুই ভাগ এটাকে তিন ভাগ। তাহলে তুমি এখানে বসাও, তাহলে এটার স্ক্রিন ধ্রুবক 3 গুণ বাড়বে, এটার স্ক্রিন ধ্রুবক 2 গুণ হবে। অর্থাৎ সবসময় আমরা এই রিলেশন দিয়ে দেবো। ঠিক আছে, এই রিলেশন। রিলেশনটা কি? কে সমানুপাতিক 1/L। কথা বুঝতে পারছো? তাহলে দেখো, K1, অথবা আমরা এখানে লিখতে পারি কে, এটাকে বললাম, আচ্ছা কে, কে ডিভাইডেড বাই K1 সমান হবে L1 ডিভাইডেড বাই কি? L। কারণ কি পাতে? ব্যস্তানুপাতিক। কি পাতে? ব্যস্তানুপাতিক। তার কাছে K/K1 হবে L1/L। তো এখান থেকে তোমাকে যদি প্রথম স্পিনের কে আর এল দেওয়া থাকে, তুমি ছোট স্পিনের কে আর এল বের করতে পারবে না? বের করতে পারবে। এল তো দেওয়া থাকবে, কে বের করতে পারবে না। তো ব্যস্তানুপাতিক থেকে সূত্রটি ইউজ করে করা যাবে। ঠিক আছে, এবার আসলে চতুর্থ পর্ব। স্পিনের চারটা পর্ব দিয়ে স্পিন শেষ করবো বলেছিলাম। চতুর্থ পর্ব চলে আসে। চতুর্থ পর্ব হচ্ছে স্পিনের সঞ্চিত শক্তি। একটা স্পিনের মধ্যে কতটুকু শক্তি জমা থাকে? স্পিনের সঞ্চিত শক্তি। স্পিনের সঞ্চিত শক্তি, এটাকে ইউ দ্বারা প্রকাশ করছি। হাফ কে এক্স স্কোয়ার, এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। স্প্রিংকে সাম্য অবস্থা, আচ্ছা বুঝে দিচ্ছি পুরো ব্যাপার।
সবাই ভালো করে খেয়াল করো, স্পিনের সঞ্চিত হতে হাফ কে এক্স ফাইনাল স্কয়ার মাইনাস কি এক্স ইনিশিয়াল স্কয়ার। আবার বলা হাফ কে এক্স ফাইনাল স্কয়ার মাইনাস মানে হাফ কে এক্স স্কয়ার, 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 এক্স ফাইনাল স্কয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কয়ার। মনে করো একটা স্প্রিং সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থায় স্মরণ শূন্য। এবার বুঝে সাম্য অবস্থা কাকে বলে। একটা স্প্রিং কে যদি নর্মালি রেখে দিই, কিচ্ছু করবো না, তাকে টান দিব না, সংকুচিত করবো না, ডিস্টার্ব করবো না, আদর করবো না, কিছু করবো না, স্প্রিং কে রেখে দিলে সে যেটুকু দৈর্ঘ্য ধারণ করে সেটা হচ্ছে তার সাম্য অবস্থা। তো তাহলে সে যদি একটা দৈর্ঘ্য ধারণই করে, তাহলে আপনি এক্স সমান 0 বলছেন কেন? কারণ এক্স মানে এখানে দৈর্ঘ্য বোঝাচ্ছে না, এক্স মানে কতটা টান দিচ্ছি, কতটা প্রসারিত কিংবা কতটা সংকুচিত সেটা বোঝাচ্ছে। তো স্বাভাবিক অবস্থায় রেখে দিলে তো সে পারেনি, কমেনি, এটাই তার স্বাভাবিক। কাজে এক্স মানে বোঝাচ্ছি কতটা বেড়েছে, কতটা কমেছে, বাড়েনি, কমেনি, তাই এক্স 0। এবার টান দিলাম, সে বেড়েছে, বেড়ে মনে করো 6 সেন্টিমিটার বেড়েছে, ও হোয়াট এভার 6 মিটার বেড়েছে। পর আরো টান দিলাম, আব্বু আরো টান দিলে কি হবে? আরো বাড়বে, আরো বাড়লো, মনে করো আরো 6 বাড়লো, আরো কত বাড়লো? আরো 6 বাড়লো। তাহলে 0 ছিল, প্রথম টান দিয়েছি 6, মজা পেয়েছি, আরো দিলাম টান, আবার 6 বেড়েছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এখন যখন আমরা চিন্তা করব প্রথম ক্ষেত্রে, এই যে সাম্যাবস্থা দিকে বাড়াচ্ছি, এটাকে আমরা বললাম প্রথম ক্ষেত্রে, এটাকে আমরা বললাম প্রথম ক্ষেত্রে। তো প্রথম ক্ষেত্রে যখন আমরা বাড়াচ্ছি, তখন স্পিনের সঞ্চিত শক্তি হবে এক্স ফাইনাল হচ্ছে 6, এক্স ইনিশিয়াল হচ্ছে 0। কারণ আপু 0 থেকে কোথায় নিয়ে গেছে? 6 এ। 0 থেকে কোথায়? 6 এ। এরপর পরবর্তী সময়, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র, ওই যে মজা পেয়েছি, মজা পাওয়ার পর আরো দিলাম টান, ঠিক আছে? হ্যাঁ, স্পিন ধরে মারো টান, স্পিন হবে খান খান, স্পিন। এই যে দ্বিতীয় ক্ষেত্রে, এটা দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে তো বাবু সে 0-তে ছিল না, ছিলই কোথায়? 6 করেছি কোথায়? আরো 6, আরো 6 মানে কত? 12, তাহলে 6 থেকে 12। এবার এক্স ফাইনাল হবে 12, এক্স ইনিশিয়াল হবে 6। এক্স ফাইনাল হবে 12, এক্স ইনিশিয়াল হবে 6। আর এর আগের বার এক্স ইনিশিয়াল হবে 0, এক্স ফাইনাল হবে 6। বুঝতে পারছো আপনারা? ঠিক আছে, ওকে, ভালো। এবার আসলে আমরা বোর্ড কোয়েশনে যাবো, কেমন প্রশ্ন বোর্ড পরীক্ষায় করে আমরা সেটা একটু দেখবো। বোর্ডের ট্রেন্ড বোঝাটা ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখবো বোর্ডের ট্রেন্ড বোঝা ইম্পর্টেন্ট। বোর্ড কেমন প্রশ্ন চায়, কেমন প্রশ্ন করে, এটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। শুধু ক্লাসে পড়লেই হবে না, লেকচার খাতা পড়লেই হবে না, গাইড সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, গাইডে কেমন প্রশ্ন এসেছে। কথা বুঝতে পারছি? ওকে, তাহলে চলো এবার আমরা একটু বোর্ড কোয়েশন নিয়ে আমাদের আইডিয়াটা নিয়ে আসি। আমাদের স্ক্রিন সম্পর্কে যা যা পড়ানোর, যা যা বলার, আমরা সবকিছু বলার চেষ্টা করেছি। এবার আসো, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 22 সালের একটা প্রশ্ন এসেছে। ঢাকা বোর্ড 22 সালের প্রশ্নটা আমার খুব ভালো লাগে। ঢাকা বোর্ড 22 সালের এই প্রশ্নটাতে কি বলা হচ্ছে দেখো। ঢাকা বোর্ড 22 সালের প্রশ্নটা একটু আমরা দেখবো। তার আগে একটু করে ব্রাইটনেসটা কমাই। আজকে আমি এটাকে সবুজ করে দিতে ভুলে গিয়েছি, দ্যাট ইজ ওয়াই যেটা প্রবলেম হচ্ছে, এটা বেশি সাদা হয়ে গেছে ইনলাইন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার কিছুটা দেখা যাচ্ছে, তিনটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্র 1, চিত্র 2, চিত্র 3। প্রথম চিত্র, এই পাশে একটি স্পিন, এই পাশে একটি স্পিন, মাঝখানে ভর। দ্বিতীয় চিত্র, একটাই স্পিন, একটাই ভর। তৃতীয় চিত্র, দুইটা স্পিন এক পাশে, একটা ভর ওই পাশে। তাহলে প্রথম চিত্রটা সমান্তরাল না শ্রেণী? মাঝখানে ভর ঢুকলে কি তরাল? সমান্তরাল। দ্বিতীয় চিত্র ওয়ান ম্যান আর্মি, নাথিং, সমান্তরাল শ্রেণী আসবেই না, কারণ সমান্তরাল শ্রেণীর ব্যাপারগুলো আসবে দুইজন থাকলে, দুইজন কিভাবে বসেছে সেটার উপর। একজন থাকলে যেমন মন চায় তেমন বসতে পারবে, শুতে পারবে, খাইতে পারবে, দাঁড়াতে পারবে, কোনো problem নেই। এখানে দুটা কিসে আছে? শ্রেণীতে আছে। লক্ষ্য করলে দেখা যাবে এখানেও এম, এখানেও এম, এখানে এম প্রাইম। পরীক্ষার হলে তোমাদের চশমা আসলে দুইটা না চারটা দেওয়া দরকার, তুমি এগুলা দেখো না। এখানে আছে এম, এখানে আছে এম প্রাইম, অঙ্ক করে দিয়ে আসো এম দিয়ে। কেন ভাই, প্রাইম এটা চোখে পড়ে না তোমাদের? হ্যাঁ, ঠিক আছে, অঙ্ক সবাই প্রাইম এম দিয়ে করে দিয়ে চলে আসছে। অঙ্কটা ভুল, কি দিছে এখানে? এম প্রাইম। ঠিক আছে, বাঁচাই দিছিল এখানে এম প্রাইম দিয়ে, আপনাদের তো খাইছো মার। ঠিক আছে, দেখো উদ্দীপকে 2 নং চিত্র, তার মানে 2 নম্বর চিত্র, স্ক্রিনের কৌণিক কম্পাঙ্ক।
ওকে ভালো। 2 নাম্বার চিত্র ফোকাস করতে বলেছে, করলাম ফোকাস। 2 নাম্বার চিত্র, কৌণিক কম্পাঙ্ক। এই যাহাই কৌণিক কম্পাঙ্ক তাহাই কৌণিক বেগ। কৌণিক কম্পাঙ্ক আর কৌণিক বেগ কি রে? Same। কৌণিক কম্পাঙ্ক আর কৌণিক বেগ কি রে? যারা নিউটনের মেকানিক্স পরে বুড়া হয়ে গেছে, ওনারা বলো তো কৌণিক বেগটা আমরা কি দিয়ে প্রকাশ করি? ওমেগা দিয়ে প্রকাশ করি। তো কৌণিক কম্পাঙ্ককে কি দিয়ে প্রকাশ করি? ওমেগা। আবার বলছে কৌণিক কম্পাঙ্ক, আচ্ছা ক্লাস 9-10 কম্পাঙ্ককে কি দিয়ে প্রকাশ করতে হয়? আর কোন মানে 2 পাই, কোন মানে? সো কৌণিক কম্পাঙ্ক মানে 2 পাই। কৌণিক কম্পাঙ্ক মানে 2 পাই। ওকে গুড। আবার মনে পড়ে কিনা দেখো, 2 পাই কৌণিক কম্পাঙ্ক মানে 2 পাই এর। ভালো বলো, ভালো ভালো। আবার এফ মানে 1/, পর্যায়কাল ছিল 2 পাই/। আবার আবার বল, আবার আবার পর্যায়কালের একটা সূত্র আমরা পড়েছি, স্পিনের পর্যায়কাল 2 পাই√m/কে। মেজো কাকু বলো, মেজো কাকু, মেজো কাকু। কি কাকু? মেজো কাকু। কি এনেছে? কেক কাট এনেছে। কার জন্য? আমার জন্য। লিখে দিবে। আরে এবার উল্টে যাওয়ার, এটা হচ্ছে ওমেগা। তো বেশ, তুমি এখানে কে এর মানটা দেওয়া আছে, কে 2 বসাই দাও। এম এর মানটা দেওয়া আছে, এম এর মান 4.5 কেজি, বসায় দাও। অঙ্ক শেষ, পকেটের 3 নাম্বার ঢুকে গেছে সিস্টেমেটিক্যালি। আচ্ছা তাহলে কে দেওয়া আছে, এম দেওয়া আছে, তাহলে ওমেগা সমান √কে পারা যাবে। পারা যাবে। আর যদি কেউ চাও সরাসরি সূত্র লিখবা, ওয়েলকাম হবে। আমি এভাবে আসলাম যাতে করে তোমাদের বুঝতে পারো আর কি। যদি কারো এই সূত্র সরাসরি মনে রাখতে পারো তাহলে ইউজ করো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? ওকে বাবা, খেয়াল করে দাও। পরের প্রশ্নে যাই। m'1 কেজি হলে উদ্দীপকের 1 নম্বর এবং 3 নম্বর চিত্রের স্পিনগুলোর পর্যায়কাল সমান হবে কিনা? পর্যায়কাল বের করতে বলেছে। কি কাল? পর্যায়কাল। পর্যায়কালের সূত্র হচ্ছে পর্যায়কাল টি সমান, স্পিনের জন্য পর্যায়কালের সূত্র এটা, √L/G। না, স্পিনের জন্য পর্যায়কালের সূত্র এটা না। এটা হচ্ছে সরল দোলকের জন্য। সরল দোলকের জন্য, সরল দোলকের জন্য, দোলনার জন্য এটা। স্পিনের জন্য এটা হবে না। স্পিনের জন্য হচ্ছে √M/K। মেজর আপনি প্যারা। এবার আস, তো আমাকে এখানে চেঞ্জ আসবে দেখো, m প্রাইম। m প্রাইম কত কেজি? তো 3 নম্বর চিত্রে m প্রাইম না, আর 1 নম্বর চিত্রে কে? তাহলে এখানে এম বসাবো, আর এখানে কি বসাবো? m প্রাইম বসাবো। আবার কে হবে, দুইটা স্পিন থাকলে দুটাকে তুল্য নিতে হবে, দুইজন থাকলে কি তুল্য। তাহলে এখানে সমান্তরালের তুল্য নিব, আর এখানে শ্রেণীর তুল্য নিব, তাহলে হয়ে যাবে। তাহলে আপু আসো আমরা করি। প্রথমত হচ্ছে 1 নং চিত্রে, 6 নং চিত্রে, 1 নম্বর চিত্রে সমান্তরাল না শ্রেণী? সমান্তরাল। ভেরি গুড, একদম সেরা তোমরা। এবার আসো 3 নম্বর চিত্র, কি বলতো? আচ্ছা ঠিক আছে। সো এখানে কে তুল্য, কে আমাকে ঘুম থেকে তুললো, হবে K1 + K2। K1 এর মান এই 2 থেকে আসে, তো এখানে 2 তো নেই, এখানে এটাও K1, ও এটা K2 আছে, এখান থেকে আসে। তাহলে K1 কত? 1000, আর K2 কত? 2000। 1 আর 2 মিলে কত? 3000 নিউটন পার মিটার। এরপরে P সমান কত হবে তাহলে? 2 পাই মেজো কাকু, 2 পাই √4.5 / সবগুলো আছে একক আছে কিনা চেক করে নিবে, তারপর টি বের করবে। সেম ভাবে এখানে কে তুল্য সমান হবে K1 ইনভার্স, K2 ইনভার্স, 4 ইনভার্স। এই তো সেরা, তোমরা তো সবই পারো। কি বলছো তোমাদের এসির বাতাস কত বলো তো? 1 আর 2 হচ্ছে 3000। তো উপরে গুণ নিচে যোগ, তাহলে 2/3। ঠিক আছে, আসছে এটা। এটা তারপর হচ্ছে টি, 2 পাই m'/K। আব্বু m'/K কিন্তু 4.5 দিয়ে করলে শেষ। আমিও করে দিচ্ছি। বেশ, বেশ। মনে করো ফার্স্ট দেখানোর পর এই প্রশ্নটা আসে নাই, কি করবো? কিছু করার দরকার নেই। ঠিক আছে, তো হয়ে গেছে পরীক্ষা, হয়ে গেছে না তোমার? আসে নাই জন্য বলছি না, আসবে না। ঠিক আছে।
ওকে, ঠিক আছে, পারা যাবে। আচ্ছা, ওকে, গুড। স্ক্রিন পর্ব শেষ আমাদের। এখন আমরা যাব এখন আমরা যাব একটা এমসিকিউ থাকে। একটা এমসিকিউ থাকে, এই এমসিকিউটা থাকে। চিত্রে এম ভরের বস্তুটা কৌণিক কম্পাঙ্ক কত? চিত্রটা দেখো, সমান্তরাল না শ্রেণী? সমান্তরাল হলে যোগ না ইনভার্স? যোগ। ভেরি গুড, তোমরা সারা। সো ওমেগা সমান একটু আগে দেখিয়েছি আমরা, এম বাই ওমেগা সমান কে বাই এম ছিল, ঠিক আছে? তো ওমেগা সমান কে বাই এম ছিল। তো কে এর জায়গায় লিখবো কে ওয়ান প্লাস কে টু। কেন? কারণ দুইটা স্পিন আছে, কয়টা স্পিন? দুইটা স্পিন, সমান্তরাল থাকলে যোগ। তো এটা হবে আমাদের অ্যান্সার। দেখো তো কত নাম্বারটা অ্যান্সার হবে। এক নাম্বারটা অ্যান্সার হবে। কথা বুঝতে পারছো? পারা যাবে? ক্লিয়ার সবাই? হ্যাঁ। আচ্ছা, সেম প্রশ্নটা যদি আমাকে শ্রেণীতে দিত, তখন ইনভার্স হয়ে যেত। ঠিক আছে, তোমরা সেরা, তোমরা পারছো। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন দিই, এটা পারবা কিনা। একটা স্পিনার এক প্রান্তে এমভরের একটা বস্তুকে ঝুলিয়ে এত সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে, এই ক্ষেত্রে বস্তুটাকে একটু টেনে ছেড়ে দিলে এর পর্যায়কাল কত হবে? তো স্পিনের পর্যায়কাল মানে 2 পাই √10/G। এখানে আর কোনো কিছু বলার দরকার নাই। জি এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, এতটুকু টেনে যে ছেড়ে দিলে এগুলো কোনো কাজ নাই, এগুলো ভূতাই। এম বাই, হ্যাঁ, এম বাই জি, এল বাই জি, এল বাই, তো এল বাই জি। এল তাহলে কি? স্পিনের জন্য তো এম বাই কে হবে, তাই না? এখন কথা হচ্ছে আমাকে তো কে নাই, আমাকে তো কি দেওয়া নাই, কে দেওয়া নাই। তো কে দেওয়া না থাকলে তখন তুমি এল দেওয়া আছে, এল বাই জি দিয়ে করতে পারবে, কে দেওয়া না। ঠিক আছে, দুইটা সূত্র সেম ভাবে আসে। তোমাদের কারো যদি কনফিউশন লাগে এম বাই কে এর জায়গায় আপনি কিভাবে এল বাই জি লিখেছেন, তাহলে আমি দেখাই দিতে পারি কিভাবে লিখেছি। দেখতে স্যার, দেখতে চাইলে এদিকে আসো। এটা সমান কিভাবে এটা লিখেছি, যেটাকে এ পাশে আর এটাকে এ পাশে দিয়ে দাও। ঠিক আছে, তাহলে হবে মেজো, আর এদিকে হবে কালো। ঠিক আছে। আচ্ছা, হয়েছে কিনা এটা? এটা এটা হয়েছে। গুড, বলে গুড। আজকের ক্লাসের শুরুতেই তো দেখছো না, এফ ইজ ইকুয়াল টু কে এক্স। দেখছো, এক্স মানে প্রসারণ, যেটুকু প্রসারিত করছে এটা, তাই তো? এখানে এল বলতে আমরা কি বসাচ্ছি? এল এর মান, প্রশ্নটা বসাচ্ছি তো। তো এই যাই কে এল হয় কি, বুঝতে পারছো? তাহলে এই এফ জি সমান হচ্ছে, এফ সমান এম জি সমান কে এল সমান হচ্ছে কি। বুঝতে পারছো? ওকে, তাহলে বিশ্বাস হলো এটা? সেম সেম বিশ্বাস হলো? ওকে, বিশ্বাস হলে ভালো, পারা যাবে। আচ্ছা, তাহলে চলো এবার আমরা আমাদের দ্বিতীয় পর্বে যাই। আমাদের দ্বিতীয় পর্ব হচ্ছে, দ্বিতীয় পর্বে আসে, দ্বিতীয় পর্ব টপিক 2। এই প্রথম পর্ব সবাই ভালো মতো জ্ঞাত তো, তাহলে দ্বিতীয় পর্বে আসে তোমরা সবই পাও, তারপরে একটু পড়ানো যেন কোনো কিছু মিক্স হয়ে না থাকে। রিভিশন এটা অনেক বড় জিনিস। রিভিশন এর মানে ফিনিশিং, ফিনিশিং অনেক বড় জিনিস। সবাই ভালো করে খেয়াল করো, টপিক 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট। টপিক 3 হচ্ছে সরল দোলক। সরল, বুঝতে পারছো? প্রথম কথা হচ্ছে সরল দোলকের সূত্র কয়টা? 4টা সূত্র আছে। সরল দোলকের কয়টা সূত্র আছে? 4টা সূত্র আছে। তোমাদেরকে সিরিয়াল একটা দিয়েছিলাম, কারো কাছে মনে আছে? বলো। হ্যাঁ, ঠিক আছে, তার আগে একটু করে এটা একটু নিয়ে রাখি। এই কথা বলছো না, এবার আসো। তো সরল দোলকের 4টা সূত্র আছে, আমি লিখে দিচ্ছি। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এখন কি চতুর্থ সূত্র। ঠিক আছে, এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা বলো।
নাকি বলদ? হ্যাঁ, কাঁদো তবু। কাঁদো নদী শুরু করে কার লেখা? আল্লাহ, তোমরা বাংলা পারো না যে। কাঁদো নদী শুরু করে সেলিনা হোসেন। কাঁদো নদী শুরু করে কাঁদো নদী। এবার আসো, কাঁদো তবু। কা দিয়ে কাল, দ দিয়ে দৈর্ঘ্য, ত দিয়ে ত্বরণ, ব দিয়ে ভর। তার মানে হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। কিসের সূত্র? কালের সূত্র। প্রথমটা কিসের সূত্র? কালের সূত্র। কালের মানে সময়ের, এই কাল মানে কি রে? সময়। দ্বিতীয়টা কিসের সূত্র? দৈর্ঘ্যের সূত্র। তৃতীয়টা কিসের সূত্র? ত্বরণের সূত্র। চতুর্থটা কিসের সূত্র? ববের ভরের সূত্র। ভরের সূত্র। ববের ভর। ভরটা কার? আমার তোমার নয়, কার? ববের ভর। সিরিয়ালে মনে রাখতে হবে, বিকজ তোমাকে বলবে সরল দোলকের দ্বিতীয় সূত্রের নাম কি। তখন কিন্তু তুমি উল্টাপাল্টা করে ফেললে হবে না, ওইটা কিন্তু ফিক্স করা। এটা এই সূত্র। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা একটা একটা করে দেখি। সূত্র দেখবো না, কি দেখবো দেখো। ওকে, ঠিক আছে, শেষ। ভালো করে খেয়াল করো। এখানেই আমরা নিচে নিচে, হ্যাঁ, যারা নিচে নিচে লিখেছি এখানে আমি সূত্রটা দেখাই ফেলছি। এখানে দেখানো যাবে সরল দোলকে সূত্রগুলোর ক্ষেত্রে দুটা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? একটা হচ্ছে কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর কম হতে হবে। কৌণিক বিস্তার কত হতে হবে? কৌণিক বিস্তার কত এর কম? 4 ডিগ্রি এর কম হতে হবে। সুতার দৈর্ঘ্য নগণ্য হতে হবে। সুতার দৈর্ঘ্য কি? সুতার দৈর্ঘ্য না, দুঃখিত, সুতার দৈর্ঘ্য নগণ্য। তোমরাও বলছো কেমন, মানে তোমাদের ব্রেনটা তো খুলে না। সুতার ভর হচ্ছে না। সুতার দৈর্ঘ্য যদি নগণ্য হয় তো সুতা নাই। এই সুতা না থাকলে ও ঝুলবে কি দিয়ে? ববের ভরের ভূমিকা নাই, ঠিক আছে, কিন্তু সুতার ভর নগণ্য ধরতে হবে। সুতার ভর আবার ধরলে ঝামেলা আছে, বুঝতে পারছেন? এই সুতার দৈর্ঘ্য নগণ্য লিখতেছে, তোমরা লিখে ফেলতেছো, মানে যেন মাথা আসলে বাসায় খুলে তারপর আসে। এবার আসে, কালের সূত্র হচ্ছে সরল দোলকের পর্যায়কাল যদি আমার সুতার দৈর্ঘ্যটা ফিক্স থাকে আর যেটা ফিক্স থাকে তাহলে পর্যায়কাল সব জায়গায় সেম হবে। তাহলে দুটা জিনিস ফিক্স থাকলে পর্যায়কাল সেম সেম। এল আর সুতার দৈর্ঘ্য এল আর অভিকর্ষ ত্বরণ জি একই ভুল, কি সেম হবে? পর্যায়কাল টি একই হবে। এটা না লিখলেও চলবে। 2 নম্বর সূত্র, পর্যায়কাল দৈর্ঘ্যের রুটওভারের সমানুপাতিক। তৃতীয় সূত্র, পর্যায়কাল দৈর্ঘ্যের, সরি, ত্বরণের রুটওভারের ব্যস্তানুপাতিক। এবং পর্যায়কাল ডাজেন্ট ডিপেন্ডস অন ভর। পর্যায়কাল ভরের উপর নির্ভর করে না। ভরের উপর নির্ভর করে না। সূত্রগুলো না লিখলেও চলবে, আমি জাস্ট দেখো লেখার দরকার নেই। নির্ভর করে না। ভরের উপর, হ্যাঁ, ববের ভরের উপর নির্ভর। বকটা কি? সরল দোলকের সাথে যেটা ঝুলিয়ে দিব যে বস্তুটাকে বক বলা হয়। ঠিক আছে, এটা গোলাকার হতে পারে, সিলিন্ডার আকার হতে পারে। ঠিক আছে, আচ্ছা। এই সবাই সূত্রটা ভালো করে খেয়াল করে। এটা থেকে প্রচুর প্রশ্ন আসছে এমসিকিউতে, দেখ, কাজে লাগবে। টি সমান 2 পাই √L/জি। টি সমান 2 পাই √L/জি। এই যে √L এর সমানুপাতিক আর √G এর ব্যস্তানুপাতিক। আর 2 পাই হচ্ছে সমানুপাতিক ধ্রুবক হিসেবে কাজ করে এখানে। আচ্ছা, ঠিক আছে। তো এটা কিন্তু, এটা দিয়ে অনেকগুলো অঙ্ক করতে হবে আমাদেরকে। এটা ভালো মতো মাথায় রাখতে হবে। আমার কথা বুঝতে পারছো? তাহলে বলো তো, একটা সরল দোলক কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে? একটা সরল দোলক দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে সরল দোলকের দৈর্ঘ্য, আর একটা হচ্ছে ববের, না, একটা সরল দোলকের দৈর্ঘ্য, আর একটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, এবার আসো এল এর পরিচয় দিই। তুমি যত সিম্পলি দেখছো এল,
এল কিন্তু অত সোজা সাপটা মানুষ না। এল কি দেখো, এটা হচ্ছে একটা সরল দোলক, উপর থেকে ঝুলিয়ে দিলাম, এটা সুতা, আর এটা বক। ভালো করে খেয়াল করো, সবাই ভালো মতো, গভীর মনোযোগ। এই ববের ভিতর বস্তু আছে, কি আছে? বায়ু থাকতে পারে, পানি থাকতে পারে, তুমি থাকতে পারো, ইঁদুর থাকতে পারে, বিড়াল থাকতে পারে এই ববের। কথা বুঝতে পারছো? যে বস্তুটা আছে, যাই থাকুক না কেন, এই পুরো ববের ভার কেন্দ্র নিতে হবে। কি কেন্দ্র? ভার কেন্দ্র নিতে হবে। আমরা চোয়ার অঙ্ক করার সময় ভার কেন্দ্র ভালো মতো বুঝিয়েছি তোমাদেরকে খুব চমৎকার ভাবে। তো ভার কেন্দ্র নিতে হবে, নিলাম ভার কেন্দ্র। ভার কেন্দ্র নেওয়ার পর এই ভার কেন্দ্র থেকে একেবারে টপ পয়েন্ট পর্যন্ত হবে এর। কথা বুঝতে পারছো? তাহলে ভার কেন্দ্র চেঞ্জ হয়ে গেলে এলও চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তো যদি এরকম একটা প্রশ্ন করে, যদিও করার সম্ভাবনা নাই, যদি এরকম প্রশ্ন করা হতো, তো আমার একটা সিঙ্গেল প্রশ্ন করতে দিলাম, এটাই করতাম। বলতাম যে একটা কুয়ার 2/3 পানি আছে, একটা কুয়ার 2/3 পানি আছে, একটা কুয়া। গতকালকে করাইছি কিন্তু কুয়ার অঙ্ক, একটা কুয়ার 2/3। কথা বুঝতে পারছেন? আচ্ছা, কুয়াটাকে একটা সুতা দিয়ে বাঁধছি, বাঁধার পর সরল দোলকের মতো করে ঘোরাচ্ছি কুয়াটাকে। তাহলে একটা পুরা কুয়াকে একটা কি দিয়ে বাঁধছি? সুতা দিয়ে। তারপর এটাকে কি করতেছি? সরল দোলক স্টাইলে ঘোরানো হচ্ছে। এবার আমি বললাম এটার পর্যায়কাল বের করতে। তাহলে কি হবে? তুমি যে কুয়াটা বলেছো, সেই কুয়া 3 ভাগে ভাগ করার পর কয় ভাগ পানি আছে আব্বু? 2 ভাগ পানি। তাহলে সেই যে কুয়াটা যে পানি আছে, আমি বলেছি যেই জিনিসটা থাকবে সেটার ভার কেন্দ্র নিতে হবে। তাহলে কুয়ার এখানে 2/3 পানি আছে, পানিটাকে আবদ্ধ করলাম, করার পর তার মধ্যবিন্দুটা হবে ভার কেন্দ্র। এগুলা গত ক্লাসে পড়াইছি। তো এখান থেকে একেবারে টপে সুতা বেঁধেছি। কথা বুঝতে পারছো? কুয়াটার পানি ভাই আপনি যেভাবে ঝাঁকাবেন, আপনার মাথায় কি গিলু নাই? এটা পানি পড়ে যাবে না? তো এই পানি না পড়ার জন্য এটাকে বদ্ধ করে রাখছি, কুয়াটা বদ্ধ বদ্ধ ঢাকনা মারা, গাজি ট্যাঙ্ক ঢাকনা মেরে দিচ্ছি। আচ্ছা, এইটুকু তোমাকে দেওয়া আছে প্রশ্নে, সুতা এই যে এটা দেওয়া আছে। তাহলে আমাদের কিন্তু এল হবে কোনটা বলতো? একেবারে ভার কেন্দ্র থেকে টপ পর্যন্ত হবে এল। এল মানে হচ্ছে সুতার দৈর্ঘ্য নয়, এল মানে হচ্ছে একেবারে উপর থেকে ভার কেন্দ্র পর্যন্ত এটা হচ্ছে এল। কথাটা বোঝা গেল? এল সবসময় কি পর্যন্ত বলো তারই? কতটুকু নিব? ভার কেন্দ্র পর্যন্ত নিব। কতটুকু নিব? ভার কেন্দ্র পর্যন্ত। কতটুকু নিব? ভার কেন্দ্র। কতটুকু নিব? ভার কেন্দ্র চেঞ্জ হলে কি চেঞ্জ হবে? এল চেঞ্জ। তুমি ভাবছো ভাই আপনি এরকম উল্টাপাল্টা প্রশ্ন করে শুধু শুধু টাইমটা ওয়েস্ট করছেন কেন? তুমি একটু পর অবাক হবে, এই প্রশ্নটাই হচ্ছে বোর্ড পরীক্ষায়। হুমা রে, কি বলেন ভাইয়া? হয়, যেটা বলতেছি এটা আসান। এই যে দেখো, কোন বোর্ড করছে? বরিশালে। কত সাল? দেশ। দেখ একটা সেকেন্ড দুদকে, কি দুদকে? সিলিন্ডার আকৃতির বল ও পাইছে কেমনে? কি আকৃতির বল? সিলিন্ডার আকৃতির বল, বলে বল তো গোল। ও কি আকৃতির বল বানাইছে রে ভাই? সিলিন্ডার আকৃতির। এই যে এগুলো বলে ম্যান অফ কালচার, মানে একেবারে প্রশ্ন হবে এমন, এরকম প্রশ্ন করতে হবে। সিলিন্ডার আকৃতির বল বানাইছে, তারপর সেটার সাথে এভাবে করে দড়ি একটা বেঁধে দিচ্ছে, আবার সেটাতে পানিপূর্ণ অবস্থায় আছে, পানিপূর্ণ সেটা। তো ওই যে তোমাদেরকে কুয়া পড়াইছি, কুয়া আর সিলিন্ডার আকৃতির ববের মধ্যে কোনো পার্থক্য আছে? সিলিন্ডার আকৃতির বব মানে তো কুয়া, মানে হচ্ছে বোতল, আর কি একটা বোতল, একটা পানির বোতল, হ্যাঁ একটা পানির বোতলের সাথে দড়ি বেঁধে এরকম করে ঘুরাচ্ছে। এই যে পুরুষ সেই, মানে কাকে বলে? আইয়া আইয়া, ঠিক আছে? এইটাই। তো এখন ববের দৈর্ঘ্য দেওয়া আছে, ববের দৈর্ঘ্যটা মানে সিলিন্ডারের দৈর্ঘ্যটা দেওয়া আছে তোমাকে। সিলিন্ডারের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার। এই যে, সুতার দৈর্ঘ্য কিন্তু, তো সুতার দৈর্ঘ্যটা বের করতে বলছে বেসিক্যালি। সুতার দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য বের করতে বলছে। কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে, তো যে দেখো বোর্ড কোয়েশ্চেন কি পরিমাণ হার্ড করে, এটা তুমি এখান থেকে ফিল পাচ্ছ। তো তোমাকে এখানে সবকিছুই জানতে হবে, তুমি উপর দিয়ে আর পড়াশোনা করার সুযোগ নাই। খুব গভীর থেকে না জানলে তুমি প্রত্যেকটা প্রশ্নে গিয়ে আটকাবে। এগুলো 22 সালের প্রশ্ন, একদম লেটেস্ট প্রশ্ন। কথা বুঝতে পারছো? যাই হোক, আমরা এখানে আবার আসবো, এই প্রশ্নটা আমরা ফিরে আসবো। আমরা এলটা ভালো মতো বুঝে নিই। তো আমাদের সূত্রের মধ্যে যে এল দেখতে পাচ্ছি, এই এলটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। কি দৈর্ঘ্য বলো তো? কার্যকরী দৈর্ঘ্য।
আর কার্যকরী দৈর্ঘ্য মানে মনে রাখবে, কার্যকরী দৈর্ঘ্য মানে হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ভার কেন্দ্র। সুতার দৈর্ঘ্য প্লাস ববের ভার কেন্দ্র পর্যন্ত। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি কার্যকরী দৈর্ঘ্য। সবাই বুঝতে পারছো ভালো মতো? আচ্ছা, তো ভাইয়া সুতার দৈর্ঘ্য কতটুকু? হ্যাঁ, সুতার দৈর্ঘ্য হচ্ছে ওই আগা পর্যন্ত, ববের আগা পর্যন্ত। তো এইটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ববের বার কেন্দ্র। ব্যাসার্ধ আমরা বলবো না, কারণ অনেক সময় পানি অর্ধেক থাকলে এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন বোর্ড পরীক্ষা, আরেকটা বোর্ড পরীক্ষা আসছে, পানি অর্ধেক শেষ হওয়ার পরে কেমন চেঞ্জ হবে। তো অর্ধেক, আমার সম্ভবত এই প্রশ্নটা দিয়ে আসছে, পানি অর্ধেক পড়ে যাওয়ার পর কি হবে। পানি অর্ধেক পড়ে যাওয়ার পর কি হবে, তখন বার কেন্দ্র নিচে নেমে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা একটু সময় নেবো, যেটা আমাদের টাইম শেষ হলো, আমরা একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। বেশি সময় নিবো না, যেটা আমার সেকেন্ড পেপার ক্লাস আছে। তো সবাই ভালো করে খেয়াল করো, এখন যে টপিকটা পড়াবো এটা হচ্ছে একেবারে তুমি 90% কনফার্ম থাকতে পারো। যদি এই চ্যাপ্টার থেকে এককভাবে কোনো প্রশ্ন আসে, তাহলে 90% আমি শিওর দিতে পারি এককভাবে প্রশ্ন আসলে এই প্রশ্নটাই আসে। যদি এককভাবে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসে, তাহলে অবশ্যই এই প্রশ্নটাই আসবে, আমি গ্যারান্টি দিতে পারছি। দেখো সবাই ভালো, খুবই ইম্পর্টেন্ট। দাও তোমার সরল দূরত্ব আবার দাও, লাগবে, অনেক কাজে আসছে। থ্যাংক ইউ। ঠিক আছে, যাই হোক, নিতে পারবে, ছিড়বেন, ছিড়লে কিন্তু আবার গুণা দিতে পারছি, গরিব মানুষ। আচ্ছা, ভালো করে খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্টটা পড়াচ্ছি। 5 মিনিটের মতো লাগবে, এর মধ্যে শেষ হয়ে যাবে এটা। এখন এখানে বিষয় বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে, এটা তো সরল ধ্রুবক, মানে ধুলছে, সিম্পলি ধুলছে না। তো 1 সেকেন্ডে যদি সে একবার যায়, জাস্ট 1 সেকেন্ড একবার যাবে, 1 সেকেন্ড একবার গেলেই তার নাম পেয়েছে আমরা সেকেন্ড। আমরা সেকেন্ড হলো নামটা দেওয়ার কারণ হচ্ছে, ওই আমাদের ঘড়িতে একটা পেন্ডুলাম থাকে। তো আগের দিনে পেন্ডুলাম গুলা করতো কি, একবার গেলে একবার টিক করতো, টিক 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 টিক, বাজে যে ঘড়ি, টিক টিক বাজে, মানে গানও আছে মনে হয় সম্ভবত। যাই হোক, তাহলে এই যে একবার গেলে একবার টিক করে, তাহলে একবার গেল, একবার, আবার ফিরে আসলে 2 সেকেন্ড চলে গেল, তার মানে এটা করে সেকেন্ড দূর। তো সেকেন্ড দূর মানে একবার চাপ। পর্যায়কাল কিন্তু আবার 1 সেকেন্ড না, পর্যায়কাল আবার 2 সেকেন্ড। কেন? পর্যায়কাল মানে গিয়ে আবার ফিরে আসতে হবে, পর্যায়কাল বললে গিয়ে আবার কি করতে হবে, ফিরে আসতে হবে। যেতে 1 সেকেন্ড, আসতে 1 সেকেন্ড, কয় সেকেন্ড, 2 সেকেন্ড, পর্যায়কাল 2 সেকেন্ড, আর 1 সেকেন্ড একবার যাবে। তো এখন তাহলে 1 সেকেন্ডে যদি সে একবার যায়, এই 1 সেকেন্ডে একবার যাওয়াটাকে আমরা নাম দিচ্ছি অর্ধ দোলন। কারণ একবার গেলে অর্ধ দোলন, ফিরে আসলে পূর্ণ দোলন। তাহলে যাবে অর্ধ দোলন, ফিরে আসবে অর্ধ দোলন, দুটো অর্ধ দোলন মিলে পূর্ণ দোলন। বুঝতে পারছো? এদিকে দেখো, তাহলে 1 ঘন্টায় সে তাহলে কয়বার যাবে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 1 সেকেন্ডে একবার যায়, 2 সেকেন্ডে দুইবার যায়, 3 সেকেন্ডে তিনবার ঘুরে, 3600 সেকেন্ডে 3600 বার ঘুরবে, কতবার, 3600টা অর্ধ দোলন দিবে। এখন অনেক সময় হয় কি জানো, অনেক সময় হয় কি, 1 ঘন্টাটাকে ধুলাতে দিলাম, এটা হচ্ছে একটু কাবিল বেশি, এটা 3550 সেকেন্ডের মধ্যে ধুলে চলে আসছে, 50 সেকেন্ড আগে। ওরে বলছি যে ভাই তুই 1 ঘন্টায় বরাবর আস্তে আস্তে করে ধুল, চাপ নাই, 1 ঘন্টায় 3600টা দিলেই হবে। ওই কি করছে, কাবিলিয়তে করে 50টা আগে দিয়ে ফেলছে। এটা বুঝতে পারছো? এটা ও 3500, মানে 50টা আগে দিয়ে ফেলছে। তাহলে ও 50টা যে আগে দিয়ে ফেলছে, তাহলে ও ওই 50 সেকেন্ড ওর হাতে রয়ে গেছে। ও 50টা আগে দিয়ে বলছে ভাই কাজ শেষ, এখন আমি একটু রেস্ট নিবো। কত সেকেন্ড, 50 সেকেন্ড। তাহলে এই যে ও 50 সেকেন্ড যে এক্সট্রা পাইছে, এটাকে আমরা বলছি 50 সেকেন্ড লাভ করা। কি বলছি, 50 সেকেন্ড লাভ করা। কথা বুঝতে পারছে, যে 50 সেকেন্ড এক্সট্রা পাচ্ছে। অথবা সে বেশিও দিতে পারে, কি দিতে পারে, বেশিও দিতে পারে, কম বেশির বিষয়। তা আমরা এটাকে একটু ম্যাথে অ্যাপ্লাই করি। আমি খুব বেশি ডিটেলসে বলবো না, সরাসরি ম্যাথে চলে যাবে। ম্যাথ করার স্টাইলটা কি, প্রশ্নে বলা থাকবে তোমার, লিখো, সবাই লিখে স্টার্ট করো। প্রশ্নে বলা থাকবে, প্রশ্নে বলা থাকবে যে, প্রশ্নে বলা থাকবে তোমাকে এন সংখ্যক, প্রশ্নে বলা থাকবে কি সময় জুড়ে, সবাই লিখো, এন সংখ্যক হলো কম বা বেশি বেগ, এটা বলবে। ওকে, তাহলে পর্যায়কাল, প্রশ্ন করবে পর্যায়,
প্রথমে লিখো এমসিকিউ শর্টকাট। এটা একাডেমিক ব্যাচে পড়ানো হয়নি। এমসিকিউ শর্টকাট এটা রিভিশন স্পেশাল, প্রত্যেকটা ব্যাচে কিছু স্পেশাল থাকবে। দ্যাট ইজ ওয়াই কোনো ব্যাচে মিস করা যাবে না। এটা এমসিকিউ ট্রিক্স। তো এমসিকিউ ট্রিক্স হচ্ছে পর্যায়কাল পি প্রাইম, যেটা আমাদের একটা পর্যায়কাল আছে পি নট, পি প্রাইম হবে পি পি প্লাস মাইনাস এন ইন্টু পি নট। আচ্ছা পি নট লেখা দাও, আমি একটু দিয়ে দাও তাহলে। ঠিক আছে? তারপর পাশে লিখো প্লাস, লিখে লিখো সময় লাভ, মাইনাস লিখে লিখো সময় হারানো। সেটা হচ্ছে আমাদের একটা শর্টকাট ট্রিক্স। আমরা এখন একটা কাজ করব, আমরা এখন সিকিউ তে চলে যাব, মানে লং কাট ট্রিক্সে চলে যাব। লং কাটটা করানোর পর একটা অঙ্ক করব। অঙ্কটা আমরা লং কাটে যে অ্যান্সারটা পাবো শর্টকাটে সেম অ্যান্সার পাচ্ছি কিনা সেটা আমরা যাচাই করবো। ঠিক আছে? সেই সাথে শর্টকাটটা কোথায় থেকে আসছে সেটাও দেখাই দিব, শর্টকাট কোথায় থেকে আসছে। আবার শর্টকাটটা লিখে রাখো। শর্টকাটটা কিভাবে অ্যাপ্লাই করবো সেটা একটু পর বলছি। এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে পর্যায়কাল বের করার শর্টকাট। টু টি তিন প্লাস মাইনাস এন, এখানে টি কি উপরে লেখা আছে, টি সময় জুড়ে, এন কি তাও লেখা আছে, আর কি প্রাইম কি সেটাও লেখা আছে পর্যায়কাল। চলো আমরা আমাদের সিকিউ পদ্ধতিতে চলে যাই, লং কাট পদ্ধতিতে চলে যাই। লিখো সবাই সিকিউ পদ্ধতি। তাহলে এখন যেটা দেখাচ্ছি সেটা আমাদের সিকিউ পদ্ধতি। সিকিউ পদ্ধতিতে আমরা এটা করে রাখবো আমাদের। ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা, এই একটা ব্যাপার লক্ষ্য করো তো সবাই। তোমাকে বলা হচ্ছে যে এক ঘন্টায় কত ঘন্টায়, এক ঘন্টায় কত ঘন্টায়, এক ঘন্টায় সে 50টা দোলন বেশি দেয়। 50টা দোলন কি দেয়? এই ঘুমায় না রে। এক ঘন্টায় সে কয়টা দোলন বেশি দেয়? 50টা দোলন বেশি দেয়, অর্থাৎ 50 সেকেন্ড লাভ করে। কয় সেকেন্ড? 50 সেকেন্ড লাভ করে, দেওয়া 50টা দোলন বেশি দেয়। তার মানে তাপ দেওয়ার কথা কত? 3600। সে দিয়ে ফেলছে কত? 3650, কারণ বেশি দেয়। তাহলে আমরা বলবো 3650 দোলন, 3650টি অর্ধ দোলন। কি দোলন? অর্ধ দোলন। 3650টি অর্ধ দোলন দেয় কত সেকেন্ডে বলো তো? 3600 সেকেন্ডে। আমরা কিন্তু আপাতত 3600 সেকেন্ড ধরে করাচ্ছি। পরবর্তীতে তোমাকে প্রশ্নে যে বলবে সেটা করতে হবে। প্রশ্নে 3600 সেকেন্ড বলবে এমন কোনো কথা নাই। আমরা আপাতত একটা ধরে দেখাচ্ছি। তাহলে একটি অর্ধ দোলন দেয় কত? এখন পর্যায়কাল মানে কয়টা অর্ধ দোলন? একটা পর্যায়কাল মানে কয়টা অর্ধ দোলন? কারণ যাবে আসবে, এটা পর্যায়কাল, তাহলে দুইটি অর্ধ দোলন দেবে। ঐকিক নিয়ম আমরা করলাম। 3600 ডিভাইডেড বাই 3650। আমরা এটাকে চাইলে একটু কারিশমা করে লিখতে পারি, 3600 প্লাস 50, কারণ ওই 50টা বেশি দিয়ে বলছিল। ওকে, কোনো সমস্যা নেই। ওকে, 3600 আর এখানে 3650, আর সাথে একটা কি গুণ করব? দুই গুণ করব। কেন? একটি অর্ধ গুণ যদি এত হয় তাহলে দুইটি কত? একের জন্য এত, তাহলে দুইয়ের জন্য কত? দুইয়ের গুণ কত? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের পর্যায়কাল। ঠিক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এখান থেকে শর্টকাটের গন্ধ পাওয়া যায়। দেখো শর্টকাটের গন্ধটা দেখো। এই 3600টা ছিল টি, টি সময় জুড়ে মানে 1 ঘন্টা জুড়ে। আর এই 50টা ছিল কত সংখ্যক দোলন বেশি সেটা। তাহলে উপরে দেখো টু টি, তাহলে টু টি। আচ্ছা আমাদের টু টি ও ভাই, আচ্ছা আমাদের টু টি। আর নিচে দেখো টি প্লাস এন, টি প্লাস এন। আবার যদি কম দেয়, টি মাইনাস এন। কম দিলে 50টা দোলন কম দিয়েছে, তাহলে 3550 কম দেয়। তাহলে শর্টকাটের কম এখান থেকেও পাওয়া যায় যে এটাই শর্টকাট। আবার এটাই লং কাট। লং কাট বললে 3 লাইন, শর্টকাট বললে 1 লাইন। এটা কি পর্যায়কাল, এটা কি পর্যায়কাল। কথা বুঝতে পারছো? আচ্ছা, আমরা আরো একটা মিনিট বেশি নিব, শেষ। এটা একদম লাস্ট, বিশ্বাস করো মেরে ফেলবো, আমি এর চেয়ে আর বেশি করাবো না, এটাই আমার লাস্ট। অনেক সময় বলে একটা সরল দোলক নিয়ে তুমি পাহাড়ে উঠে গেছো, ফায়দায় কাজ নেই তোমার। সরল দোলক একটা নিয়ে কোথায় উঠে গেছো? সরল একটা নিয়ে পাহাড়ে উঠে গেছে পাহাড়ে। বুঝতে পারছো? যে সরল দোলক একটা নিয়ে কোথায় উঠে গেছি? পাহাড়ে। সরল দোলক একটা নিয়ে পাহাড়ে উঠে গেছি। বুঝতে পারছো? তো ওঠার পরে পৃথিবীতে নাকি এটা 3600 সেকেন্ডে 3600টা দুলনই দিত। ওটার পর নাকি 50 দুলন কম দিচ্ছে বা বেশি দিচ্ছে, 50 দুলন কম দিচ্ছে বা বেশি দিচ্ছে। কথা বুঝতে পারছো? 50 দুলন কম দিতে পারে বেশি দিতে পারে, এটা ওঠার পর। তো বলছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। তা আমরা দেখো পৃথিবীতে বরাবর বরাবর দিচ্ছে, তাই পৃথিবী হবে টি নট 2 সেকেন্ড, পর্যায়কাল 2 সেকেন্ড। পাহাড়ের উপর কম দিচ্ছে, টি প্রাইম বের করবে, একটু আগে যেভাবে বের করছি সেভাবে। তাই তুমি টি নট আর টি প্রাইম বের করতে পারছো, পারছো কিনা? পারছো। একটু আগে আমরা দেখাইছি
তোমাদেরকে পর্যায়কাল টি সমান 2 পাই √L/G। তাহলে টি ব্যস্তানুপাতিক √L/G। তাহলে টি প্রাইম বাই টি নট সমান হবে ব্যস্তানুপাতিক হওয়ায় G0/G প্রাইম √। আবার মহাকর্ষ চ্যাপ্টার আমরা পড়ে আসছি। মহাকর্ষ চ্যাপ্টারে আমরা এখনো পড়াইনি মানে তোমাদেরকে না মহাকর্ষ। মহাকর্ষ চ্যাপ্টারে তোমাদেরকে পড়াবো যে ভূপৃষ্ঠে জি এর মান আর এই উচ্চতায় জি এর মান। এটা কি ভূপৃষ্ঠে জি এর মান, এটা কি? তো ওটার একটা সূত্র আছে, ভূপৃষ্ঠে জি এর মান আর এই উচ্চতায় জি এর মানের সূত্র। সূত্রটা হচ্ছে এই যে R+H/R হোল স্কয়ার। তাহলে এই জিনিসটা আসবে, এটা মহাকর্ষ চ্যাপ্টারে দেখাবো। তো এটা দিয়েও কিন্তু আমাদের পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়। সবাই শুধু সূত্রটা লিখে রাখো মনের শান্তির জন্য। পরবর্তীতে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিব। আপাতত সূত্রটা লিখে রাখো সবাই। টি প্রাইম বাই টি নট -1 ইনটু আর, এটা হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করার সরাসরি সূত্র। এটা কোথা থেকে আসছে? এই যে ধাপে 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 আসছে। সূত্রটা লিখে রাখো, অনেক সময় এমসিকিউ তে কাজে লাগে। ঠিক আছে? তো বাসায় গিয়ে তোমরা প্র্যাকটিস করো। আমরা পর্যাবৃত্ত গতির উপর আরো একটা ক্লাস নিব। ঠিক আছে? একটা ক্লাস এটা হবে না, আমরা আরো একটা ক্লাস নিব। ওই ক্লাসে আমরা আরো কিছু দেখাবো। কেমন? আচ্ছা, আরেকটা ক্লাস কখন নিব? এই কোন এক ফাঁকে নিয়ে নিব। ঠিক আছে, ওকে।